আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোল্লা মামুন হাসান আছি আপনাদের সাথে, আপনাদের অ্যাকাউন্টিং শিক্ষক হিসেবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সম্পদ ও দায়ের প্রকারভেদ। আপনারা বিগত ক্লাসে আমরা রেওয়া মিল সম্পর্কে আলোচনা করেছি। তো রেওয়া মিলের একটা প্রশ্ন আমরা যখন অ্যান্সার করতে যাই তখন আমাদের সেখানে সৃজনশীলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক, খ এবং গ তিনটা অংশ থাকে, যে কোনো একটা অংশে আমাদের রেওয়া মিল করতে বলে এবং বাকি অন্যান্য অংশে বিভিন্ন কিছু, যেমন বিক্রিত পণ্যের ব্যয় হইতে পারে, সমন্বিত ক্রয় হইতে পারে, চলতি সম্পদের পরিমাণ, দীর্ঘমেয়াদী সম্পদের পরিমাণ, এবং গ অথবা খ অথবা গতে গিয়ে দেখা যাচ্ছে যে এই চলতি সম্পদ, স্থায়ী সম্পদের পার্থক্য, স্বল্পমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়ের পার্থক্য বা এটা সমষ্টি, বিভিন্ন কিছু জানতে চাইতে পারে। তো সেটার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সম্পদ ও দায়ের প্রকারভেদ। সো আমরা কি কি ধরনের সম্পদ বা কি কি ধরনের দায় পরীক্ষায় আসতে পারে, প্রশ্নে থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছে সম্পদ। সম্পদ কাকে বলে? ঠিক আছে, যে আমরা ইতিপূর্বে আলোচনা করছি যে সম্পদ হচ্ছে যে ধরনের হিসাব বা যা দ্বারা আমরা ভবিষ্যতে সুবিধা অর্জন করতে পারবো, সুবিধা নিতে পারবো, সেই ধরনের হিসাবগুলোকে আমরা সাধারণত সম্পদ বলে থাকি। যেমন ধরেন আপনার নগদ তহবিল, আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো দিয়ে আপনি ইন ফিউচারে যখন মন চায়, যেভাবে মন চায় আপনি কিন্তু সুবিধা নিতে পারবেন, বিশেষ করে নগদ তহবিল দ্বারা। এবং আসবাবপত্র সম্পদ বা যন্ত্রপাতি যে সম্পদ আছে, এগুলো কিন্তু আপনি ব্যবহার করবেন এবং ব্যবহার করে সুবিধাটা নেবেন। তো যা দ্বারা আপনি ভবিষ্যতে সুবিধা নিতে পারেন তাই হচ্ছে ব্যবসায়ের ভাষায় সম্পদ। ওকে, তাহলে সম্পদকে যদি আমরা বেসিক ভাবে ভাগ করি, তাহলে সম্পদকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি। সম্পদ দুই প্রকার। আমাদের প্রথমত হচ্ছে চলতি সম্পদ এবং দ্বিতীয়ত হচ্ছে স্থায়ী সম্পদ। দেখেন আমরা কিভাবে বুঝবো যে কোনটা চলতি সম্পদ এবং কোনটা স্থায়ী সম্পদ? যে সম্পদটা সাধারণত 1 বছরের মধ্যে লিমিটেড থাকে বা 1 বছরের মধ্যে সেটা পরিবর্তন হইতে পারে, যে কোনো রূপে যাইতে পারে, সেইগুলোকে বা সেই ধরনের সম্পদকে আমরা সাধারণত হচ্ছে চলতি সম্পদ বলে থাকি। এবং 1 বছরের চেয়ে বেশি মেয়াদের যে সম্পদগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা স্থায়ী সম্পদ বলতে পারি। যেমন চলতি সম্পদের মধ্যে হইতে পারে নগদ তহবিল, আজকে আপনার কাছে আছে, কালকে নাও থাকতে পারে, আপনি কালকে এটাতে অন্য কিছু কিনতে পারেন, যে কোনো কিছু হইতে পারে। সো এটার কোনো গ্যারান্টি নাই। এরপর হচ্ছে ব্যাংক জমা। নগদ তহবিল যেরকম, ব্যাংক ব্যালেন্সটাও বা ব্যাংকের যে জমা টাকা আছে আপনার, সেটাও কিন্তু একইভাবে আপনি যে কোনো খাতে খরচ করে ফেলতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে, বা কোনো আপনি পাওনা পরিশোধ করে দিতে পারেন। এরপর হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব বা দেনাদার, আমরা বিগত সময়গুলোতে এই প্রাপ্য হিসাবটাকে দেনাদার হিসেবে জেনে এসেছি, বাট আধুনিক নিয়ম এটাকে প্রাপ্য হিসাব হিসেবে ডাকা হয় বা বলা হয়। সো প্রাপ্য হিসাব মানে হচ্ছে আপনি কারোর কাছে যদি টাকা পেয়ে থাকেন, ধারে বিক্রি করছেন, সো সে আপনাকে এখনো টাকা পরিশোধ করে নাই, এটা আপনার জন্য প্রাপ্য হিসাব। সো এই প্রাপ্য হিসাবটা সে যে কোনো মুহূর্তে কিন্তু আপনাকে পরিশোধ করে দিতে পারে। তার মানে আপনি কিন্তু গ্যারান্টি দিতে পারতেছেন না যে এটা 1 বছরের চেয়ে বেশি সময় ধরে আপনার কাছে থাকবে এইভাবে প্রাপ্য হিসাব হিসেবে, বা সে দিবে না, এমনটা না। সো আপনি সে যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে, সুতরাং সেই দিক থেকে এটা হচ্ছে প্রাপ্য হিসাব। নট অনলি প্রাপ্য হিসাব, এইখানে প্রাপ্য দিয়া যা কিছু থাকবে সবকিছুই কিন্তু আমরা চলতি সম্পদের মধ্যে ধরি। যেমন প্রাপ্য হিসাব হইতে পারে, প্রাপ্য বিল হইতে পারে, প্রাপ্য নোট হইতে পারে, ঠিক আছে, বা প্রাপ্য দিয়ে যা কিছুই থাকুক না কেন সেটা সাধারণত হচ্ছে চলতি সম্পদ হিসেবে আমরা কাউন্ট করি। এছাড়াও আমাদের যে অগ্রিম খরচ, যত প্রকার অগ্রিম খরচ আছে, সেই অগ্রিম খরচ মানে ব্যয়গুলো যদি অগ্রিম করি আমরা, তাহলে সেটাও আমাদের সম্পদ। এবং বকেয়া আয়, যে আমার আয়টা যদি বকেয়া হয়ে যায়, সেগুলো আমার চলতি সম্পদ, কারণ যে কোনো মুহূর্তে তারা এই অর্থ পরিশোধ করে দিতে পারে। এই জন্য আমরা এইগুলোকেও চলতি সম্পদের মধ্যে হিসাব করব। পরবর্তীতে আছে হচ্ছে স্থায়ী সম্পদ, যেটা আমার 1 বছরের চেয়ে বেশি সময় ধরে ব্যবহার করব বা 1 বছরের চেয়ে বেশি সময় ধরে আমাকে সুবিধা দিয়ে যাবে, সেই ধরনের হিসাবগুলোকে আমরা স্থায়ী সম্পদ বলতেছি। যেমন ধরেন আসবাবপত্র। আসবাবপত্র এটা দেখেন আপনার বাড়িতে যে ফার্নিচার আছে বা আপনার অফিসে যে ফার্নিচার আছে, সোফা আছে, আলমিরা আছে, এগুলো কিন্তু আপনি 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে এটা বলতে পারেন না বা বলতে পারবেন না। এটা কিন্তু আপনাকে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত আপনাকে সুবিধা দিয়ে যাবে। সো আপনি এগুলো এত বছর ব্যবহার করে সুবিধা নেবেন। আর আমাদের বলছে 1 বছরের চেয়ে বেশি সময় যদি আমরা ব্যবহার করে সুবিধা নিতে পারি, সেগুলোই হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। সুতরাং আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, ভূমি, এই সব কিছু হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তি। ঠিক আছে, এরপর হচ্ছে আরো দেখেন সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এগুলো সবই কিন্তু আমাদের স্থায়ী সম্পত্তি, যেহেতু আপনি এগুলো 1 বছরের চেয়ে বেশি সময় ধরে ব্যবহার করে সুবিধা গ্রহণ করতে পারবেন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই 4টার ক্ষেত্রে দেখেন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলোকে কিন্তু আমরা অস্পর্শনীয়
অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদও বলতে পারি। অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদ। কিভাবে অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদ? যে যে সকল সম্পত্তিগুলো আমরা দেখতে পাই না, ধরতে পাই না, জাস্ট অনুভব করতে পারি যে হ্যাঁ বিষয়টার উপস্থিতি আছে, সেগুলোকে আমরা অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পত্তি বলি। দেখেন সুনাম বা গুডউইল একটা প্রতিষ্ঠান, এটা আপনি কখনো দেখতেও পাবেন না, ধরতে পাবেন না। প্যাটেন্ট, প্যাটেন্ট জিনিসটা কি? আবিষ্কারের উপর আবিষ্কারকের একচ্ছত্র অধিকারকে প্যাটেন্ট বলে। যে আপনি কোনো একটা নতুন প্রোডাক্টস বা নতুন কিছু আবিষ্কার করছেন অ্যান্ড এইটার উপরে শুধুমাত্র আপনার একারই অধিকার থাকবে, তখন সেটাকে আমরা প্যাটেন্ট বলতেছি। এটা কিন্তু আপনি দেখতেও পারতেছেন না, বাট আপনার অধিকার আছে যে ওইটা শুধুমাত্র আপনিই ব্যবহার করতে পারবেন। কপিরাইট হচ্ছে এই প্যাটেন্টের মতো একই জিনিস, শুধুমাত্র এটা হচ্ছে কি, দেখা যাচ্ছে কোনো নাটক, গল্প, সিনেমা, গান, এগুলোর ক্ষেত্রে যখন আপনার একচ্ছত্র অধিকার থাকবে এবং আপনিই ব্যবহার করতে পারবেন, আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না, তখন আমরা সেটাকে কপিরাইট বলতেছি। এবং ট্রেডমার্কটাও সেম, শুধুমাত্র বেসিকটা চেঞ্জ। এখানে ট্রেডমার্কের প্যাটেন্টের ক্ষেত্রে যেমন আমরা প্রোডাক্টস বা পণ্য ব্যবহার করেছি, কপিরাইটের ক্ষেত্রে গান, কবিতা ব্যবহার করা হয়েছে, ট্রেডমার্কের ক্ষেত্রে হচ্ছে সেরকম ভাবে কোম্পানির নাম, লোগো, লেবেল, কালার কম্বিনেশন, ঠিক আছে? যেমন গ্রামীণ ফোনের একটা লোগো আছে, এই যে এরকম ভাবে পেঁচানো থাকে, যাই হোক, তো ওই লোগোটা যে শুধুমাত্র গ্রামীণ ফোনই ব্যবহার করবে, এইটাই হচ্ছে ট্রেডমার্ক গ্রামীণ ফোনের। সো এই সম্পত্তিগুলো আমরা সাধারণত স্পর্শও করতে পারি না, দেখতেও পারি না। যেই দৃষ্টিকোণ থেকে এগুলোকে হচ্ছে আমরা অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদ হিসেবে বলে থাকি। তাহলে আমরা আরেকবার একটু রিভাইজ করি যে আমাদের সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে চলতি সম্পদ, তারপর হচ্ছে স্থায়ী সম্পদ। চলতি সম্পদ হচ্ছে যেগুলো আমরা 1 বছরের মধ্যে লিমিটেড বা 1 বছরের মধ্যে সেটার উপযোগ নিঃশেষ হয়ে যেতে পারে, এই ধরনের সম্ভাবনা থাকলে সেগুলোকে আমরা হচ্ছে চলতি সম্পদ। এবং 1 বছরের চেয়ে বেশি সময় ধরে যদি আমি ব্যবহার করতে পারি, এই ধরনের সম্পদগুলোকে আমরা হচ্ছে স্থায়ী সম্পদ বলে থাকি। এবং যে সম্পত্তিগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, দেখতে পারি না, এই ধরনের যে সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক আছে, এগুলোকে হচ্ছে আমরা অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পত্তি বলতে পারি। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে আরো কিছু সম্পত্তি লক্ষণীয়, সাধারণত 2 ভাগ হইলেও এর বাইরেও আমরা কিছু দেখতে পাই। এগুলো হচ্ছে ভুয়া সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি, যে কোনো কিছু বলা হইতে পারে, বা অলীক সম্পত্তি, একই কথা। দেখেন ভুয়া বলুক, কাল্পনিক বলুক আর অলীক বলুক, আপনার এটা কিন্তু ক নাম্বার প্রশ্নে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যে উদ্দীপকে ভুয়া সম্পত্তিগুলো নির্ণয় করো বা কাল্পনিক সম্পত্তির সমষ্টি নির্ণয় করো বা অলীক সম্পত্তিগুলো দেখাও, ঠিক আছে? এখন এই ভুয়া বা কাল্পনিক সম্পত্তিগুলো হচ্ছে সাধারণত যেগুলোকে আমরা ব্যয়ের মতো করে মনে করি, বাট আসলে বিজনেসে সেগুলো হচ্ছে সম্পদ হিসাবে হিসাবভুক্ত হয়। আমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে ব্যয়, কিন্তু মূলত সেগুলা সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি। সেগুলোকে আমরা সাধারণত এই ভুয়া সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি বা অলীক সম্পত্তি হিসেবে চিনি। যেমন ধরেন আপনার প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, তারপর হচ্ছে স্থানান্তর ব্যয়, তারপরে ধরেন শেয়ার অবলেখকের কমিশন, এইগুলোকে সাধারণত আমরা হচ্ছে অলীক বা ভুয়া সম্পত্তি হিসেবে কাউন্ট করি। এখন দেখা যাচ্ছে প্রশ্নে যদি বলে যে চলতি সম্পদ ও স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কি করবো? আমাদের যতগুলো চলতি সম্পত্তি আছে সেটা যোগ করব, স্থায়ী সম্পত্তি যতগুলো আছে সেগুলো যোগ করব। এখানে আরেকটা কথা একটু প্যাচ লাগিয়ে দিতে পারে যে চলতি ও স্থায়ী সম্পত্তির মধ্যে পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ আমাদের এই দুইটার মধ্যে যেটা বেশি হবে সেটা থেকে কমেরটা বিয়োগ করে দিব, তাহলে যে ডিফারেন্সটা আমরা পাবো ওইটাকেই বলতেছে হচ্ছে চলতি ও স্থায়ী সম্পত্তির মধ্যকার পার্থক্য। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, মোটামুটি সম্পত্তির মধ্যে এই জিনিসগুলাই আসতো। আমরা এখন দায়ের সাইডটা একটু আলোচনা করব। সম্পত্তি আর দায়ের মধ্যে খুব বেশি প্রকারভেদের মধ্যে যে খুব বেশি পার্থক্য পরিলক্ষিত হয় বিষয়টা এমন না, অনেকটা সেম সেম, শুধুমাত্র এন্ট্রিগুলো একটু ডিফারেন্স। দেখেন দায়ও আমরা সাধারণভাবে 2 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বরে হচ্ছে স্বল্পমেয়াদী দায়, 2 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ওকে, এখানে আরেকটা জিনিস, আমাদের সম্পত্তির মধ্যে কিন্তু আরেকটা পার্ট থাকতে পারে, সেটা হচ্ছে বিনিয়োগ নামে। যে এটাও কিন্তু এক ধরনের স্থায়ী সম্পত্তির মধ্যেই পড়ে, বিনিয়োগ। যেমন ধরেন আপনার এই শুধু বিনিয়োগ, এটা সাধারণত এই 2টা এন্ট্রি থাকে, সরাসরি বিনিয়োগ নামেও থাকতে পারে, আবার প্রদত্ত ঋণ নামেও থাকতে পারে। প্রদত্ত ঋণটাও কিন্তু কাইন্ড অফ বিনিয়োগ। শুধুমাত্র ঋণ যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের দায়, ঠিক আছে? বা শুধু সেটাই আমরা সাধারণত ঋণ হিসেব বা সেটা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। বাট প্রদত্ত ঋণ বলতে হচ্ছে বিনিয়োগকে সাধারণত বোঝানো হয়, আর ঋণ বা প্রাপ্ত ঋণ বললে সেটা হচ্ছে দায়ের মধ্যে যায়।
ওকে, এখন দেখেন যে দায়ের যে প্রকারভেদ, যে স্বল্পমেয়াদী দায় এবং দীর্ঘমেয়াদী দায়, একদম আমরা যেমন সম্পদের প্রকারভেদ পড়েছি চলতি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, ঠিক সেইভাবেই স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। চলতি সম্পত্তিটা, এখানে চলতিটাকে আমরা দায়ের ক্ষেত্রে সেটা স্বল্পমেয়াদী ইউজ করি, এখানে আমরা চলতি দায় বা স্থায়ী দায় এই টার্মসগুলো ব্যবহার করব না, কারণ দায়ের প্রকারভেদটা সাধারণত মেয়াদ ভিত্তিক হয়, যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। চলতি সম্পত্তি যেমন 1 বছরের মধ্যে ছিল, এখানে স্বল্পমেয়াদী দায়টাও ঠিক কিন্তু 1 বছরের মধ্যে। যে দায়টা আপনি 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যেতে পারে সেই দায়গুলোকে আমরা হচ্ছে স্বল্পমেয়াদী দায়, এবং যেটা 1 বছরের চেয়ে বেশি সময় ধরে থাকতে পারে সেই ধরনের দায়গুলোকে আমরা দীর্ঘমেয়াদী দায় বলে থাকি। আর দায় বলতে হচ্ছে প্রতিষ্ঠানের উপরে তৃতীয় পক্ষের যে দাবি, সাধারণত সেই ধরনের দাবিকে বা সেই ধরনের হিসাবগুলোকেই দায় হিসাবে আমরা চিহ্নিত করি। ওকে, তাহলে স্বল্পমেয়াদী দায় আমাদের কি থাকতে পারে? প্রদেয় হিসাব, যেমন চলতি সম্পদে ছিল হচ্ছে প্রাপ্য হিসাব, আর এখানে হচ্ছে প্রদেয় হিসাব, এবং সকল প্রকার প্রাপ্য দিয়ে কিন্তু সবকিছু ছিল কি আমাদের চলতি সম্পদ, রাইট? এখন দেখেন তাহলে সকল প্রকার প্রদেয় দিয়ে যা থাকবে সবই হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী দায়। যেমন প্রদেয় হিসাব থাকতে পারে, প্রদেয় বিল থাকতে পারে, প্রদেয় নোট থাকতে পারে, ঠিক আছে? এরপরে ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে, ব্যাংক জমাতিরিক্ত, যে আপনি যে কোনো মুহূর্তে টাকা আবার ব্যাংকে জমা দিয়ে দিলে কিন্তু এই দায়টা আর থাকতেছে না আপনার জন্য, 1 বছরের কিন্তু কম মেয়াদি এইটা, যে কারণে আমরা এটাকে স্বল্পমেয়াদী দায় হিসেবে চিহ্নিত করতে পারি। এছাড়াও দেখেন আমরা সম্পদের ক্ষেত্রে পড়েছি যে অগ্রিম ব্যয় এবং বকেয়া আয় যদি হয় তাহলে সেটা চলতি সম্পদ, ঠিক এইটা এখানে তার উল্টোটা হবে। ওইখানে যেহেতু অগ্রিম ব্যয় ছিল তাহলে এখানে হবে হচ্ছে বকেয়া ব্যয়, আর ওইখানে যেহেতু বকেয়া আয় ছিল চলতি সম্পদে তাহলে এখানে হবে হচ্ছে অগ্রিম আয়। এই দুইটা সাধারণত হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী দায়ের মধ্যে থাকে, এবং দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে এন্ট্রিগুলো খুবই কম, একদম হাতে গোনা, যে ঋণ, বন্ধকি ঋণ বা 6% ঋণ। এই 6% দিয়ে আপনাদের একটু মাথা ঘোরায় দিতে পারে যে 6% বলতে সাধারণত কি বোঝাচ্ছে। 6% আসলে এখানে কিছু না, মূলত হচ্ছে ঋণের উপরে সুদের হারটা হচ্ছে 6%, এবং রেওয়া মিল করতে গেলে আপনার এই 6%-এর কোনো কাজ নাই, তবে আপনারা যখন আর্থিক বিবরণী করবেন তখন অবশ্যই এই 6%-এর একটা কাজ আপনাদের থাকবে। সো এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে, এবং খুব যে কঠিন বিষয়গুলো এমন না। এখানেও সেম ব্যাপার, যদি আপনাকে বলে স্বল্পমেয়াদী দায়ের পরিমাণ নির্ণয় করো তাহলে আপনি এই স্বল্পমেয়াদী যতগুলো দায় পাবেন সেগুলোকে যোগ করে দিবেন, আবার দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ বের করতে বলে যতগুলো দীর্ঘমেয়াদী দায় পাবেন সেগুলো যোগ করে দিবেন, এবং যদি পার্থক্য বের করতে বলে তাহলে যেটা বড় আছে সেটা থেকে আপনি ছোটটা বিয়োগ করে দিলে খুব সহজভাবেই বের করতে পারবেন। এই ছিল হচ্ছে আমাদের আজকের সম্পদ ও দায়ের প্রকারভেদ। আপনাদের আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা পরবর্তীতে আপনাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।